বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বললেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। ডিসেম্বরের মধ্যেই ভোটের জন্য উদ্গ্রীব জনগণ, মন্তব্য আমির খসরুর। একমত হওয়া সংস্কারের বিষয়গুলোর প্রকাশের আহ্বান। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। এবং বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি শিখা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের B239 মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, এক সময় বা সবকিছু বিনাশ করবে। পরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির রাজধানী দোহায় দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। বাতেন বিপ্লবের রিপোর্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে 4 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নরওয়ের টেলিনর কোম্পানিটি সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে, যদিও তাদের বিনিয়োগে রাজি করাতে কষ্ট হয়েছিল। বাংলাদেশে বিনিয়োগের এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশে মোট ঋণের পরিমাণ ছিল $3.2 বিলিয়ন। এখন তা কমে দাঁড়িয়েছে 600 মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে। Bank says, no, you touch money. This is your money. We give it to you to start business. And have you ever heard bank lending money $5, $10? তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথাও তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. We call them telephone ladies. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসন অফিসে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির লিয়াজো কমিটি বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন, দেশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কি বিষয়ে ঐকমত্য হয়েছে সেটি জনগণের সামনে প্রকাশ করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেওয়ার দাবি জানান তিনি। ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে, এটা একটা ক্লিয়ার কাট হতে জনগণের ম্যান্ডেট, জনগণের মালিকানার বিষয়।
আর সংস্কার হচ্ছে যেটা কারেক্টলি বলেছে, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরেও আরও বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকি দেয়া দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জানান, হাসিনার দোসররা আদালতে এই আচরণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন কিছুটা স্বস্তির দিকে হাঁটছে দেশ, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চক্রান্ত করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, মানে প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতায় তারা এই সুযোগ পেয়েছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। দল হিসেবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিএনপির অবস্থানের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপি নৈরাজ্যে বিশ্বাস করে না। এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা তো হবে একটা গুন্ডামি। সেটা আমরা করব কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি, তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে। কিভাবে দেশ এবং প্রশাসন চলছে এ ব্যাপারে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এসব মোকাবেলা করা সরকারের দায়িত্ব। অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসি। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই ইসির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাই কমিশনার। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকে আসিফ জানান, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে সন্তান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থার বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ। দেশের মানুষ নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের নির্বাচন করার খুব বেশি আগ্রহ দেখছেন না বলে জানিয়েছেন বিএনপি এবং এর শরিক দলের নেতারা। জানা, নির্বাচন দেরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে ফ্যাসিবাদের দোসররা। সে কারণে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি বিএনপি এবং এর সমমনা জোটগুলোর। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী
আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা থাকায় একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। দীর্ঘ 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় নির্বাচনের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার। তবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা রয়েছে বলে জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। নির্বাচন কি আদৌ করার ইচ্ছা আছে কিনা, নাকি ওই দুটা খেলা দোলা করে করে ওই দুটা দোলা চালে আমাদের সময় পাস করার স্বপ্ন দেখছি। সময় পাস করার স্বপ্ন বিভোর হয়ে কিন্তু আমরা দেশটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কেউ বলে 5 বছর থাকতে জনগণ চায়, কেউই বলে আমরা ভালো চালাচ্ছি, এখন কেন নির্বাচন। এবং তার পরিপ্রেক্ষিতে কিনা ডক্টর ইউনূস এটা ডিসেম্বর টু জুন পর্যন্ত বলছে। আপনারা অত্যন্ত ভালো জানেন বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর থেকে জুন হওয়ার খুবই অসম্ভব ব্যাপার। বাংলাদেশে আজকে 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। আজকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, আজকে বিভিন্ন বিতর্কের জায়গায় আমরা কিন্তু এক কাতার আসতে পারি না। আজকে বিপ্লবের পরে এখনো দেখা যাচ্ছে 2-1টা দলের ভিতরে বিতর্ক তৈরি করে তারা পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সেই সুযোগে পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে বিএনপির সাথে জোট দলগুলো আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবি জানান। আমার কথা হলো যে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যে আওয়ামী লীগ কখন রাজনৈতিক কাজ করতে পারবে না যতদিন পর্যন্ত তার বিচার না হয়। 2,000 লোককে মারছে, 60,000 লোককে পঙ্গু করে ফেলেছে, লুটপাট করছে, তারা 6 মাস যাতে না পারলেও 7 মাস যাতে তারা মাঠে নামছে। সরকার দেখে না কেন? জামাতকে নিষিদ্ধ করছিল, সেটাকে জনগণের পিছিয়ে করছে। তারা একটা যে কোনো ধরনের রক্তপাত তৈরি করে তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ক্ষমতায় থেকে যারা দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মত তাদের। এই বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ চায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প নিয়ে চলছে জোর সমালোচনা। বৈদেশিক অর্থায়নের এই প্রকল্পে হরিলুটের অভিযোগের ভিত্তিতে চলছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত। এছাড়া মন্ত্রণালয়ের অডিটেও প্রকল্পের স্বচ্ছতা নিয়ে জানানো হয়েছে আপত্তি। এদিকে অনিয়মের বিষয়টি স্বীকার করেন বর্তমান প্রকল্প পরিচালক। জাকির পাটোয়ারির রিপোর্টে জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। দেশের ইতিহাসে মৎস্য খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত সর্ববৃহৎ প্রকল্প সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট। 2018 সালের জুলাই থেকে শুরু হওয়া 1868.86 কোটি টাকার এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও হরিলুটের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের বিরুদ্ধে। মৎস্য উপদেষ্টা ও দুদকে দায়ের হওয়া এক অভিযোগে বলা হয়, বিদেশ থেকে চিংড়ি রেণু কেনার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কক্সবাজারের এমকে হ্যাচারি দেশের বিভিন্ন হ্যাচারি থেকে রেণু দিয়ে হাতিয়ে নিয়েছেন 2.5 কোটি টাকার বেশি। এর জন্য সহযোগিতা করেছেন জিয়া হায়দার ও জিল্লুর রহমান। এছাড়া করোনাকালে প্রণোদনা 100 কোটি টাকা তসরুপাত, জনবল নিয়োগে ঘুষ বাণিজ্য, পছন্দের ঠিকাদারকে টাকার বিনিময়ে কাজ দেওয়া সহ কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই প্রকল্প ঘিরে। মন্ত্রণালয়ের অডিটেও প্রকল্পের স্বচ্ছতা নিয়ে জানানো হয়েছে আপত্তি, যেখানে উল্লেখ করা হয়েছে অপ্রয়োজনীয় ও বেশি দামের যন্ত্রপাতি কেনা, বিল ভাউচারে গড়মিল করে টাকা আত্মসাৎ সহ পুরো প্রকল্প জুড়েই রয়েছে অনিয়ম আর দুর্নীতি। অনিয়মের বিষয়টি স্বীকার করে প্রকল্প পরিচালক আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দায় সারেন। ভোট না আনায় আমরা তাদেরকে ভোট আনার জন্য বারবার তাগিদ দিয়েছি এবং পরবর্তীতে যখন তারা আনেনি তার আমরা টাকা ফেরত দেওয়ার জন্য তাগিদ দিয়েছি এবং সর্বশেষ তাদের মধ্যে লিগ্যাল নোটিশ আমরা করেছি টাকা ফেরত দেওয়ার জন্য। এখানেই শেষ নয়, প্রকল্পের আওতায় 99 জন আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয় 2018 সালে। এর মধ্যে 26 জন ছিলেন স্পিডবোট ড্রাইভার, মেকানিক ও ডেক হ্যান্ড। অথচ প্রকল্পের জন্য 6টি স্পিডবোট কেনা হয়েছে 2024 সালে। 2018 সাল থেকে এ পর্যন্ত এই জনবলকে বসিয়ে রেখেই দেওয়া হয়েছে বেতন ভাতা। দুর্নীতির বিষয়টি সামনে আসায় হঠাৎই বিনা নোটিশে এই 26 জনকে করা হয়েছে চাকরিচ্যুত। আমাদের প্রকল্পেরও মেয়াদ আছে, কিন্তু পিডি স্যার আপনাদের
তো 26 জন কর্মচারী ঈদের পরে সবাই রেজিস্ট্রেশনে গেছে, যাইয়ে শুনতে আছে তারা একটা নোটিশ দিতে, অব্যাহতি নোটিশ। অপ্রয়োজনীয় নিয়োগ ও বসে রেখে বেতন ভাতা দেওয়ার জন্য বিগত প্রকল্প পরিচালককে দুষলেন বর্তমান প্রকল্প পরিচালক। নিয়োগটা দেওয়া হয়েছিল আগে এবং তাদের এখন আমাদের যেহেতু ডিপিপি রিভাইজ হচ্ছে, যেই কারণে তাদের এই ডিপিপিতে এই বোর্ডের জন্য যে ম্যান পাওয়ার তার টাকা থাকছে না, যে করে তাদেরকে আমরা আর কন্টিনিউ করতে পারছি না। বিষয়টি তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের মৎস্য খাতের উন্নয়নে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ সচেতন মহলের। বিষয়টি তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের মৎস্য খাতের উন্নয়নে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ সচেতন মহলের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন সদরে দপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকার ইট ভাটার কারণে ৬০ থেকে ৭০ জন কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত টাটা ব্রিক্স নামের একটি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে বোরো ধানের জমিগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। কৃষকরা জানায়, বোরো ধান রোপণ করা হলেও ইট ভাটার ধোঁয়ার কারণে পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ বিষয়ে ইট ভাটার মালিকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। স্কুল আমার দরকার নেই, খুব ক্ষতি করবে। মাটি কেটে নেওয়া, ওইদিকে জায়গায় গর্ত করে একটা গর্ত লাউটা ভেঙে যায়, বাদ বেহে বেছে ধান ক্ষতি হয়েছে। কতটি কৃষকের? তো মেলায় দেখা যায়। বরিশালের গৌর নদীতে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও মাইটিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, খন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক খোকেন আহমেদ সহ হীরাসহ অনেকে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে যারা বিএনপিকে কুলুষিত করতে চায় তাদেরকে দল থেকে বহিষ্কার ও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাদের উপর হামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের দায়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতারা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বাংলাদেশ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল ও অফিস উদ্বোধন ও শ্রমিকদের ড্রাইভিং নিবন্ধন ফর্ম বিতরণ করা হয়েছে। চৌমুহনী চৌরাস্তা বাস স্টেশনে শ্রমিক নেতা মাওলার পরিচালনায় এর আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাটারি অটোরিকশা অটোবাইক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, পুলিশ অফিসার শহীদুল ইসলাম, শ্রমিক নেতা মফিজুল্লাহ রিপন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম সহ অনেকে। ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির মঈন জুবায়ের পরিষদের প্যানেল পরিচিতি সভা হয়েছে। এই প্যানেলে বিভিন্ন প্রতীকে ১২ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। ৬৬৪ জন সদস্য সংখ্যার মধ্যে ৩৯৩ জন ভোটার ভোট দিতে পারবে। কমিটি ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে। মঈন জুবায়ের পরিষদ ১০টি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
বর্তমান সভ্যতা শুধু বিশ্ব জুড়ে বর্জ্য তৈরি করছে বললেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। ডিসেম্বরের মধ্যেই ভোটের জন্য উদ্গ্রীব জনগণ, মন্তব্য আমির খসরুর। একমত হওয়া সংস্কারের বিষয়গুলো প্রকাশের আহ্বান। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। এবং বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।